বলেই মেয়েটা দৌড়ে বেরিয়ে গেল কেবিন থেকে। অদ্রিজা কেবল অবাক হলো, পিছু ডাকারও সময় হলো না। মেয়েটা এভাবে কেন ছুটে গেল তাও বুঝতে সক্ষম হলো না। আমি বোধহয় জানি এসব কে করেছে। নীরবতার আচ্ছন্ন পরিবেশটাতেই হঠাৎ বাজ পড়ল এমন এক কথায়। সবাই অবাক নেত্রে ফিরে তাকালো প্রিয়তার পানে। মেয়েটা জোরে জোরে শ্বাস ফেলছে, যেন সে বড্ড অস্থির হয়ে আছে। কেউ কিছু জিজ্ঞেস করার পূর্বেই সেখানে উপস্থিত এক পুলিশ সদস্য ছুটে এসে শুধালেন। কি বলছেন এসব? কি করছে এমন? প্রিয়তা নিজ বাবা আর একবার আরাফ সাহেবের পানে তাকিয়ে মাথাটা নামিয়ে নিয়ে ছোট্ট করে বলল, তার নাম তো জানি না, কিন্তু দেখলে চিনতে ঠিকই পারবো। তবে ছেলেটা কোনো এক নেতার ছেলে, এতটুকুই জানি। সবার ভ্রু কুঁচকে এলো এমন কথায়। পুলিশ কিছুটা বিরক্ত স্বরে জিজ্ঞেস করলেন, নাম জানেন না অথচ শিওর কীভাবে হচ্ছেন যে সেই এই লোক কাজ করেছে? প্রিয়তা জানে তার মুখের কথায় কাজ হবে না। চোখ তুলে পুনরায় বাবার পানে তাকিয়ে জবাব দিল, আসলে কিছুদিন আগে একটা সমস্যার কারণে ওই ছেলেকে আমি একটা থাপ্পড় মেরেছিলাম। ভীষণ রেগে গিয়েছিল তাতে ছেলেটা। আর ওই ছেলেকে আমি কাল ভার্সিটি আসার পথেও দেখেছিলাম। আর অদ্রিজা বলছিল অন্য মেয়েকে তুলতে গিয়ে ওকে তুলে নিয়ে গিয়েছিল। হয়তো ছেলেটা প্রতিশোধ নিতে গিয়ে এমন করেছিল। প্রমাণ তো নেই, কিন্তু আমি শিওর ওই ছেলেটাই এসব করেছে। আপনারা তদন্ত করে দেখুন না স্যার। পুলিশকে কিছুটা ভাবুক দেখালো, কিন্তু মৃন্ময় সাহেবের মেয়ের কথায় কিছুটা রেগে গেলেন বোধহয়। এই মেয়েটার স্বভাব এমন কেন? যেমন বকবক করবে তেমনি যার তার সাথে ঝামেলা করে বেড়াবে। যদি এটা সত্যিই হয় তাহলে কি ওই ছেলে চুপ থাকবে? এত চটপটে স্বভাবের কেন মেয়েটা? মৃন্ময় সাহেবের ভাবনার মাঝেই পুলিশ প্রিয়তার উদ্দেশ্যে ফের শোধালো, সেই ছেলে সম্পর্কে আর কিছু বলতে পারবেন? ছেলেটা ঢাকারই কোনো এক সাবেক এমপির ছেলে বোধহয়। তাকে দেখলে ঠিক চিনব। চাইলে আপনি আমার সাহায্যে তার স্কেচ করাতে পারেন স্যার। পুলিশ সহমত জানিয়ে চলে গেল। মৃন্ময় সাহেব এবার মেয়ের ওপর খেকিয়ে উঠলেন, তোর এই সাহস কবে কমবে প্রিয়? বয়স কত তোর? কেন এসব নেতাদের ছেলেদের সাথে ঝামেলা করতে গেছিস? কেন ভুলে যাস যে তুই একটা মেয়ে? প্রিয়তা ভয়ে মাথা তুলে তাকাতেই সক্ষম হলো না। আরব সাহেব এগিয়ে এসে মৃন্ময় সাহেবের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, থামুন মিনময় ভাই, বাচ্চা মানুষ বুঝতে পারেনি, রাগারাগি করে আর কি হবে, শান্ত হন। আরব সাহেবের কথার পিঠে আর কথা বাড়ালেন না মৃন্ময় সাহেব। তবে মেয়ের ওপর থেকে রাগ বোধ হয় কমল না। প্রিয়তা এগিয়ে গিয়ে আরব সাহেবের সম্মুখে দাঁড়িয়ে কান্না ভেজা স্বরে বলে উঠল, আমাকে ক্ষমা করবেন আঙ্কেল। সব কিছুর জন্য আমিই দায়ী। না হলে ওর সাথে এত বড় ঘটনা কখনোই ঘটতই না। আমি সরি আঙ্কেল, প্লিজ মাফ করবেন। প্রিয়তার চোখের অশ্রু টপটপ করে পড়তে থাকলো। আরব সাহেব দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম স্বরে বললেন, এসবে তোমার কোনো মূল্য নেই আম্মু। যা হয়েছে তা এক দুর্ভাগ্য মনে করে ভুলে যাও। এটা তো তোমার সাথেও হতে পারতো বলো। এখন থেকে সাবধানে থেকো আর নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। মৃন্ময় সাহেবকে বলতেই তিনি মেয়েকে বুঝিয়ে বাড়িতে নিয়ে গেলেন। অবস্থা খারাপ মেয়েটার, ফ্রেশ হয়ে পরক্ষণে না হয় আবার আসবে। তাছাড়া বাড়িতে ওর মাও অনেক টেনশনে আছেন। প্রিয়তা যেতেই তমালিকা বেগম মেয়ের কেবিনে প্রবেশ করলেন। অদ্রিজা চোখ বুঝে শুয়েছিল, সারা শরীরে এখনো ব্যথায় জর্জরিত। মাথা নাড়াতে কষ্ট হয়। কারো আসার শব্দ পেয়ে চোখ মেলে তাকালো। তমালিকা বেগম মেয়েকে কাছ থেকে দেখলেন, মাথায় বড় করে ব্যান্ডেজ চড়ানো, ঠোঁটের কোণে এখনো রক্ত জমাট বাঁধা। খুব নৃশংস হয়েছিল লোকগুলো বুঝি। তমালিকা বেগমের আঁখি দুটি পানিতে পূর্ণ হয়ে উঠল। মেয়ের কাছে বসে যত্ন নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধালেন, কষ্ট হচ্ছে? খুব কষ্ট দিয়েছে বুঝি? অদ্রিজা জবাব দিল না, কেবল টলমল চোখে তাকিয়ে রইল মায়ের পানে। এখন কেমন নিজের মা অনুভব হচ্ছে মাকে দেখে। এই যে তার কষ্ট দেখে তিনিও কষ্ট পাচ্ছেন। ভালো না বাসলে বুঝি কষ্ট পায় কেউ? মেয়েকে চুপ দেখে তমালিকা বেগম ফের শুধালেন, জবাব দিচ্ছিস না কেন? কথা বলতে কষ্ট হচ্ছে, নাকি তোকে একা ছেড়েছিলাম বলে রাগ হয়েছে আমার প্রতি? অদ্রিজা এবার দুর্বল কণ্ঠে জবাব দিল, তোমাদের পেয়েছি, এখন আর কষ্ট হচ্ছে না আম্মু। মেয়ের হাতের পৃষ্ঠে একটা চুমু খেয়ে আদর মাখা কণ্ঠে বললেন তমালিকা বেগম। সব ঠিক হয়ে যাবে, আর একটু সহ্য করে নে। অদ্রিজা পুনরায় চুপ হয়ে গেল। নিজের ভয় চিন্তা কাউকেই বুঝতে দিল না।
বিশেষ করে বাবার কথা ভেবে নীরব থাকলো। দেখতে দেখতে পেরিয়েছে 2 দিন। অদ্রিজার শরীর এখন অনেকটা ভালো। মাথার ব্যথা কিছুটা কমেছে। শরীরে দেওয়া বিভিন্ন দাগগুলো এখনও রয়ে গেছে। সম্পূর্ণ নির্মল হবে কি না তা তো সময় বলে দিবে। ডাক্তার রিলিজ দেওয়ায় তাকে বাড়িতে নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। 2 দিনের সারাটাক্ষণই প্রিয়তা আর আরাফ সাহেব সঙ্গে ছিলেন। তমালিকা বেগম এসেছেন, আবার চলে গেছেন। তমাল কয়েকবার খাবার নিয়ে গিয়েছে, কিন্তু বোনের সাথে তেমন কোনো কথা বলেনি। শুধু চোখের দেখা দেখেছে মাত্র। তার মনের অবস্থা শুধু সেই বুঝতেই সক্ষম হয়েছে। অদ্রিজাকে ধরে ধরে গাড়িতে নিয়ে বসিয়ে দিল। প্রিয়তা হাসপাতাল থেকে আজ বাড়িতে যাবে, তাই অদ্রিজাদের বিদায় জানিয়ে চলে গেল মেয়েটা। আরাফ সাহেব মেয়েকে নিয়ে ছুটলেন বাড়ির উদ্দেশ্যে। বাড়ির দোরগোড়ায় গাড়ি থামার পর থেকেই শুরু হলো অদ্রিজার এক অন্য জীবন। ভীতু মেয়েটা এই ঘটনায় যতটা না ভয় পেয়েছিল, নিজের প্রতি হীনমন্যতার সৃষ্টি হয়েছিল, তা বাবার কথা ভেবে নিজের মাঝেই দাফন করেছিল। কিন্তু সমাজ যেন মেয়েটাকে আরও ভেঙে দেওয়ার চেষ্টায় সামিল হয়েছিল। অদ্রিজাকে খুঁজে পাওয়া যায়নি, এই ঘটনা একে একে সবার মুখেই রটিয়ে পড়েছিল। তাই যখন অদ্রিজা এলো, আশেপাশে সবাই দৌড়ে এলো মেয়েটাকে দেখতে। তবে আজ সবার নজর ছিল ভিন্ন। সেখানে ছিল না কোনো সহানুভূতি, ছিল সুপ্ত ঘৃণা আর অবজ্ঞা। সবার চোখের চাহনি দেখে অদ্রিজা ভেতরে ভেতরে যেন আরও অস্থির হয়ে উঠেছিল। এই কয়দিনের মাঝেই অনেকেই অনেক কথা রটিয়েছে, তবে সে বিষয়ে অদ্রিজা ছিল অজান্তা। কিন্তু আজ কি করে এসবের থেকে দূরে রাখবে মেয়েকে ভেবে মেয়েকে দ্রুত সবার নজরে আড়ালে নিতে চাইলেন আরাফ সাহেব। তখনই পাশ থেকে এক মহিলা কণ্ঠ ভেসে এলো। এমন কারা করলো মেয়েটার সাথে? এখন এক কলঙ্কিত মেয়েকে কে বিয়ে করবে? ইস, নরম মেয়েটার সাথে এমন হতে হলো। মহিলার কথা শুনে মনে হয় তিনি কত চিন্তিত অদ্রিজাকে নিয়ে, অথচ একবার জিজ্ঞেস করলো না সে কেমন আছে। এইসব কথা কানে তুলতে চাইল না অদ্রিজা, তবুও মেনে নেওয়ার যেন সক্ষম হলো না। ভেতরের যন্ত্রণাকে আর একটু বাড়িয়ে তুলতে অন্য একজনের কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েকে দেখে মনে হয় সে ভাজা মাছ উল্টে খেতে পারে না, কিন্তু তলে তলে কি করে বেড়ায় কে জানে। হতে পারে নিজের দোষে এসব শিকার হয়েছে। নেহাত আরফ সাহেব ভালো মানুষ, না হলে ধর্ষিতা মেয়েকে কেউ এভাবে আগলে রাখে? আমার মেয়ে হলে তো ঘরেই তুলতাম না। ধর্ষিতা কথাটা যেন বিষের চেয়েও বেশি ভয়ানক শোনালো অদ্রিজার নিকট। বারবার ওই কথাটাই কানে বাজতে লাগলো। পা টলে উঠল, শরীরের ভার ছেড়ে দিতে আগলে নিলেন আরাফ সাহেব। ওনারও বুকটা জ্বলে উঠলেন এসব কথা শুনে। রেগে তাকালেন সবার দিকে, রাগত্ব স্বরে বললেন, কী সব বলছেন আপনারা? মেয়েটা ফিরতে না ফিরতেই শুরু করে দিয়েছেন আপনারা। যদি সহানুভূতি দেখাতে না পারেন তাহলে এখানে কারো আসারই প্রয়োজন নেই। আর সবাই কান খুলে শুনে রাখুন, আমার মেয়ে কোনো ধর্ষিতা নয়, আর এসবে আমার মেয়ের কোনো দোষও নেই। কেউ মানলেন, কেউ মানলেন না। এসবে বিশ্বাস করাও অনেক কষ্টকর। আমাদের সমাজের মানুষগুলোই এমন, একটা কিছু ঘটলেই তিল থেকে তাল বানানো তাদের স্বভাব। আর যা কিছুই ঘটুক না কেন তা গিয়ে বর্তায় সেই মেয়েটার ওপরেই। অদ্রিজার ক্ষেত্রেও তাই ঘটল। কেউ মানল না অদ্রিজা ধর্ষিতা নয়। একজন তো বলেই ফেললেন, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না আরব ভাই। একটা মেয়ে সারা রাত নিরুদ্দেশ ছিল, দুটো দিন হসপিটালে কাটিয়ে এলো, এখন আপনি বলছেন মেয়ে ধর্ষিতা নয়? এসব মানবো আমরা এখন? লুকিয়ে আর লাভ নেই ভাই। আপনার মেয়ে, আপনি যা কিছু করুন, আমাদের কি? অনেকে অনেক কথা বলল, অনেকে অদ্রিজাকেই দোষী বানালো, তো কেউ কথার আঘাত দ্বারা মেয়েটাকে মেরে ফেলতে চাইলো। আরাফ সাহেব সেসব কথা কানে দিতে না চেয়ে মেয়েকে নিয়ে ঘরে চলে গেলেও অদ্রিজা এসব ভুলতে পারল না। শুধু একটা কথাই মস্তিষ্ক জুড়ে চলমান রইল, সে এখন একটা ধর্ষিতা। কেউ বিশ্বাস করবে না যে এমন কিছু তার সাথে ঘটেনি। সেদিন থেকে নিজের ওপর আরও ঘৃণা তৈরি হলো অদ্রিজার মনে। রেপ হয়তো সে হয়নি, কিন্তু পরপুরুষ তাকে বাজেভাবে তো ছুঁয়েছে, এটা ধর্ষণের থেকে কম কিসে? এলাকাবাসী শুধু কটা কথাতেই শান্ত থাকেনি। এরপর থেকে অদ্রিজাকে দেখলেই কেমন ঘৃণার চোখে তাকাতো, যেন কোনো বিশ্রী জিনিস দেখেছে। অনেক বয়স্ক মানুষ অদ্রিজাকে অপয়া মানতে শুরু করলো। তাদের মধ্যে অদ্রিজার মুখ দেখলেও অশুভ কিছু ঘটবে। কেউ কথাই বলতো না অদ্রিজার সাথে। এক ধর্ষিতাকে আগলে রাখার জন্য আরাফ সাহেবের সম্মান কমতে শুরু করলো। সেসবে আরাফ সাহেবের খুব একটা না এলে গেলেও
অদ্রিজা মানতে পারল না বাবার সম্মানহানি। সবাই যেন এহসান বাড়িকে একঘরে করে দিল। সেই থেকে শুরু হলো অদ্রিজার ঘরবন্দি জীবন। ঘর তো দূর, রুম থেকেও বের হতো না। বারবার চোখের সামনে সেই রাতের ঘটনা, সেই বিশ্রী স্পর্শ আর মানুষের অবজ্ঞা, ঘৃণা এসব যেন দেখতে পেত। এসবে মেয়েটা এতই নীরব হয়ে গিয়েছিল যে কান্নাও যেন মেয়েটার চোখ দিয়ে বের হতো না। প্রিয়তা রোজ এসে ঘন্টার পর ঘন্টা থেকে যেত, কিন্তু অদ্রিজা কারোর সাথে একটা কথা পর্যন্ত বলতো না। রোজ রোজ মানুষের এত তাচ্ছিল্য সইতে ব্যর্থ হলো মেয়েটা। জীবনের সবচেয়ে এক কঠিন সিদ্ধান্ত নিল। এক রাতেই মেয়েটা সুইসাইড করতে নিল। আত্মহত্যা পাপ জেনেও সেই পাপকে আপন করে নিতে চাইল। কিন্তু ওপরওয়ালার ভাবনা বোধহয় অন্যরকম ছিল। সময় মতো এসে উপস্থিত হলেন আরাব সাহেব। মেয়েকে ফাঁস লাগাতে দেখে যেন দুনিয়া ভুলে বসলেন তিনি। মেয়েকে আটকালেন, বুকে টেনে জড়িয়ে নিয়ে সেদিন তিনি মেয়েদের মতো কাঁদলেন। সেদিন বাবার কান্নায় সামিল হয়ে অদ্রিজাও কাঁদল। নিজের চাপা কষ্টগুলো অশ্রু হয়ে ঝরালো মেয়েটা। যখন মেয়েটা ক্লান্ত হয়ে বাবার কোলে ঢলে পড়ল, তখন আরাব সাহেব মেয়েকে সামলে নিয়ে অপরাধী স্বরে আওড়ালেন, এমন সিদ্ধান্ত নেওয়ার মানে কি আম্মু? আমার বাবাকে অপরাধী করে যেতে চাইছো? তোমার মাকে আগলে রাখতে পারিনি, এখন তুমিও আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করছো? বলো, কেন করছো এমন? অদ্রিজা পুনরায় ফুপিয়ে উঠে বলল, আ- আব্বু, তো- দেখো না, সবাই আমাকে কত ঘৃণার চোখে দেখে। এত তাচ্ছিল্য আমি আর সইতে পারছি না। এই ঘটনাও ভুলতে পারছি না আমি। কেন হলো এমন আমার সাথে? আমার জন্য তোমাকে আর কি কি সহ্য করতে হবে বলো না। তিনি শুধু মেয়েটার কষ্টটা অনুভব করলেন। এমনিতেই মেয়েটা স্বল্পভাষী, আর এখন তো মোটেও কথা বলে না। এসব যে ওনাকে কতটা কষ্ট দেয় তা কি এই মেয়েটা জানে? তিনি কিছুটা অভিমানের স্বরে বললেন, যে সমাজ তোমাকে একবার খেতে দেয় না, জিজ্ঞেস পর্যন্ত করে না তুমি কেমন আছো, তাদের দু একটা কথার কারণে এমন এক পথ খুঁজে নিলে। অথচ তোমার আব্বু আজও তোমাকে দেখে বাঁচার আশা দেখে, তোমাকে ছাড়া আর কিছু ভাবে না। সেই আব্বুর কথা একটা বার ভাবলে না? যখন তোমার জন্য আমি বাঁচার স্বপ্ন দেখি, তাহলে তুমি কেন শুধুমাত্র আমার জন্য বাঁচার ইচ্ছে পোষণ করতে পারো না আম্মু? বাবার স্বরে জড়ানো অভিমান ঠিক বুঝল, জানে বাবা তাকে বুঝে। কিন্তু মেয়েদের নিকট তার সম্মান হয় সবচেয়ে অহংকারের বিষয়। যেখানে তার চরিত্রেই কালি লেপ্টে গেছে, তখন এইসব মেনে নেওয়া কি তার জন্য খুবই সহজ কিছু? তবে বাবা একটা কথা ঠিকই বলেছে, সমাজ তো একবারও এলো না তাকে নতুন করে বাঁচার আশা দেখাতে, একটা বার তার ভালো মন্দ জিজ্ঞেস করতে। তাহলে সে কেন সমাজের মানুষের কথায় এত প্রভাবিত হবে? সে বাঁচবে শুধুমাত্র তার বাবার জন্য। যতদিন আল্লাহ না চায় ততদিন সে এই পথ আর বেছে নিবে না। বাবার অভিমান ভাঙাতে বলে উঠল, সরি আব্বু, এমন ভুল আর করবো না। তুমি যা বলবে তাই করবো, কষ্ট পেও না প্লিজ। মেয়েটা কিছুটা স্বাভাবিক হয়ে কথা বলেছে, এই যেন অনেক আরব সাহেবের নিকট। তিনি কষ্ট পেলেও তা আর মেয়েকে বুঝতে দিলেন না। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে অনেকক্ষণ কাছে বসে থেকে চলে গেলেন। সকালে তমালিকা বেগম এলেন খাবার নিয়ে। রাতে মেয়ের কান্না শুনে দৌড়ে এসেছিলেন, তবে স্বামীকে মেয়ের সাথে কথা বলতে দেখে আর এগিয়ে আসেননি। তিনিও যথেষ্ট চেষ্টা করেছেন মেয়েকে সামলানোর, তবে ব্যর্থ হয়েছেন। স্বামী কতটা সফল হয়েছে কে জানে। সামান্য এক ঘটনা যেন ওনাদের পরিবারটাকে একেবারে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। মাকে দেখে নীরবে বসে থাকা অদ্রিজা ফিরে তাকালো। তমালিকা বেগম মেয়ের পাশে বসলেন, নিজের হাতে খাবার তুলে দিলেন। অদ্রিজা তা মুখে নেওয়ার আগে শুধালো, একে তো তোমার আপন মেয়ে নই, তার উপর এক ধর্ষিতা আমি। তার উপরেও এ বাড়িতে কেন থাকতে দিচ্ছ আমায়? তমালিকা বেগম না তো হাসলেন আর না তো দুঃখ প্রকাশ করলেন মুখে। কেবল মেয়ের মুখে ভাত ঠেসে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, হয়তো তোর সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছি আমি, যার পরিপ্রেক্ষিতে এমন কথা বলার সুযোগ পেলি আজ। তবে এটা তোর বাপের বাড়ি, তাই এখানে তোকে থাকতে দেওয়া না দেওয়া আমি কে বল? এতটুকু বলে মেয়ের মুখে এক পলক তাকিয়ে একটা হতাশ শ্বাস ত্যাগ করে পুনরায় বললেন, যদি তুই সত্যি ধর্ষিতা হতি তাতেও তোকে দূরে ঠেলে দিতাম না। আমিও একটা মেয়ে, তাই তো অল্প হলেও বুঝি তোকে। শুধু আমার দুর্ব্যবহারই মনে রাখলি, ভালোবাসাটা আর দেখলি না। কিন্তু নিজের বাবার ভালোবাসা তো বুঝিস, তাহলে কেন ওনার কথা একবার ভাবিস না?
কথার দ্বারা মা কষ্ট পেয়েছে বুঝতে পেরে অদ্রিজার খারাপ লাগলো। অপরাধী স্বরে আওড়ালো, তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি আম্মু, কিন্তু সবাই তো আমার জন্য এত এত কথা শোনায়, তখন আমার উপর রাগ হয় না তোমার? তমালিকা বেগম মেয়ের কথায় জবাব না দিয়ে নিজের মতো বললেন, তোর আব্বুর কিংবা আমার ক্ষমতা নেই সবার মুখ বন্ধ করার। অনেকে অনেক কথা বলবে, কিন্তু সব কথা কানে তুলতে নেই। কেউ মানুক আর না মানুক, তুই কিংবা আল্লাহ তো জানে কি ঘটেছে তোর সাথে। তাই সব আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিজের বাবার জন্য অন্তত বাঁচ, শুধু এইটুকুই বলবো। সত্যি তিনি আর কিছু বললেন না। অদ্রিজা মায়ের পানে তাকিয়ে থেকেই অল্প পরিমাণ খেয়ে নিল। এই মহিলার ভালোবাসা বোঝা সত্যিই দায়। তমালিকা বেগম চলে যাওয়ার কিছু মুহূর্ত পূর্বেই তমাল এলো বোনের রুমে। ছেলেটা না তো বোনকে তাচ্ছিল্য করে কথা বলেছে, আর না তো সহানুভূতি দেখিয়েছে কখনো, কিন্তু আজ এসে কাছাকাছি বসলো, কেবল কটাক্ষ করে উচ্চারণ করলো, ভাইকে এত ভালোবাসিস বুঝি, যে চলে গিয়ে বাপের এইটুকু সম্পত্তি সব আমার নামে করে দিতে চাইছিস? অদ্রিজার খারাপ লাগলো না, জানে না কেন ছেলেটা তার সাথে এমন করে, কিন্তু কোথাও যেন এই ছেলেটার মাঝেও নিজের প্রতি অনেক ভালোবাসা খুঁজে পায়, কিন্তু কখনো প্রকাশ করতে দেখে না। অদ্রিজার কথা বাড়াতে ইচ্ছে হলো না, তাই ছোট্ট করে বলল, আর এমন করব না, তবে ভেবো না এই সম্পত্তি সব এমনিতেই তোমার। তমাল বোঝে মেয়েটা তার ভালোবাসা চায়, বুঝেও তার মাঝে কোনো ভাবান্তর দেখা যায় না। নিজের মন মর্জিতে চলা ছেলেটারও বোধহয় বোনের এই দশা দেখার ইচ্ছে হয় না। আজ কথা বলতে দেখে বোধহয় ভালো লাগলো, তাও প্রকাশ পেল না ছেলেটার মুখে। বোন কথা বলতে চাচ্ছে না বুঝতে পেরে তমাল উঠে দাঁড়ালো। যাওয়ার আগে বোনকে খোঁচা মারতে ভুলল না। তোর বাপের ওই 2 টাকার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই, বুঝলি? ওসব তুই খাস। সময় আরও কিছুটা গড়ালো। এর মাঝে পরিবর্তন বলতে শুধু এতটুকুই হয়েছে যে অদ্রিজা পরিবারের লোকেদের সাথে টুকটাক কথা বলে। মেয়েটা এখনও আগের মতো ঘরের এক কোণেই পড়ে থাকে। মেয়েটা আর আগের মতন হাসে না, বাইরের কারোর সম্মুখে যেতে চায় না। পুরুষ মানুষ দেখলেই ভয়ে কুঁকড়ে ওঠে। সব পুরুষের মাঝেই যেন সেই পুরুষগুলোর ছায়া দেখতে পায়। আর বাইরের মানুষের অবজ্ঞা ভরা চাহনি আর তাচ্ছিল্যপূর্ণ বাক্য মেয়েটাকে তপ্ত সাগরে ডুবিয়ে একটু একটু করে নিঃস্ব করে দেয়। এইসব কিছু মেয়েটার মানসিক সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অদ্রিজা আর কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি বাবার কথা ভেবে। এমনই এক বিষণ্ণ দিন কাটিয়ে রাতের প্রহরে নিজের রুমে বসেছিল অদ্রিজা। আরব সাহেব রাতে বাড়ি ফিরে মেয়ের রুমে এলেন। অদ্রিজা বাবার পানে তাকিয়ে দেখল বাবাকে কেমন অন্যরকম দেখাচ্ছে, যেন রেগে আছে, আবার কিছু অর্জন করতে না পেরে সুপ্ত কষ্টে ডুবে আছে। অদ্রিজা চিন্তিত স্বরে শুধালো, কিছু হয়েছে আব্বু? তোমাকে অন্যরকম দেখাচ্ছে কেন? আরব সাহেব মেয়েকে শুরুতে কিছু বলতে চাইলেন না, তবে নিজের মনে চলা সুপ্ত আক্রোশটুকু মেয়ের কাছে প্রকাশ করলেন। হাসপাতালে প্রিয়তার বলা কথা থেকে শুরু করলেন। পুলিশ ওনাদের শুরুতে ঠিক সাহায্য করেছিল, প্রিয়তার সাহায্য নিয়ে স্কেচ পর্যন্ত তৈরি করেছিল, কিন্তু এরপর থেকেই শুরু হলো পুলিশের অজুহাত। এক এক দিন এক এক ধরনের কথা। তাদের ভাষ্যমতে প্রিয়তা যার কথা জানিয়েছে সেই ছেলে নাকি সেদিন বিকেলেই অন্য কোথাও গিয়েছিল। এই ঘটনার সাথে সেই ছেলে জড়িত নয়। তিনি রোজ পুলিশ স্টেশনে চক্কর কেটেছে, কিন্তু ফলাফল সে শূন্য। পুলিশ আর কোনো সাহায্যের হাত বাড়ায়নি। মৃন্ময় সাহেবও অনেক সাহায্য করেছে এসবে, কিন্তু সুফল আসেনি। আজ সেই কেসই বন্ধ করে দিয়েছে পুলিশ। আরব সাহেব জানেন পুলিশ তাদের মিথ্যে বলেছে। হয়তো এর পেছনে অনেক ক্ষমতাশালী কেউ ছিল, ক্ষমতা দেখিয়ে সব সামলে নিয়েছে চোখের পলকে। আরব সাহেব বুঝেছেন ওনারা কোনো বিচারই পাবেন না। তিনি যে সামান্য এক সাধারণ মানুষ, মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ক্ষমতা কোথায়? এসবের কারণে তিনি পুলিশের ওপর রেগে আছেন। আবার মেয়ের জন্য কিছু করতে পারেননি বিধায় মনকষ্টে ভুগছেন। অদ্রিজা সব শুনে সেদিন শুধু দীর্ঘশ্বাস ফেলেছিল। বাবাকে অভয় দিয়ে বলেছিল যেন তিনি মন খারাপ না করে। তার আর কিছুই চাই না, সব ভুলে যাবে সে, শুধু তার বাবা ভালো থাকলেই হবে। সেদিনের পর থেকে বাবাই হয়ে উঠেছিল অদ্রিজার বেঁচে থাকার প্রেরণা। মেয়েকে এগিয়ে নিতে সাহায্য করে গেছেন আরব সাহেব, সেই সাথে তমালিকা বেগম আর প্রিয়তা। সমাজের মানুষের অনেক কটু কথা শুনলেও পরিবারের কারোর থেকে কোনো প্রকার তাচ্ছিল্য পায়নি অদ্রিজা। তমাল পরবর্তীতে বোনকে দু এক কথা শোনালেও শুরুতে সেই দুর্বিষহ মুহূর্তে বোনকে আগলে না রাখলেও
কখনো কটাক্ষ করেনি। গ্রামবাসী মেনে নিয়েছিল অদ্রিজা এক ধর্ষিতা। আরাফ সাহেব বা তার পরিবারও আর এই ভুল ভাঙানোর প্রয়াস করেনি। করে বা কী লাভ হতো? কেউ কি করতো তাদের বিশ্বাস? সকালে সূর্যের আলো পর্দার ভেতর দিয়ে এসে নাকে মুখে পড়েছি সেই কখন। ঘড়ির কাঁটায় তখন ঠিক কতটা সেদিকে ধ্যান নেই দুই নরনারীর। মানুষজন উঠে সবাই যার যার কাজে মনোনিবেশ ঘটিয়েছে বোধহয়। শুধু এই দুই নরনারী ছাড়া দুজন বসে আছে বন্ধ কামরায়। একজনের কোলের মাঝে অন্যজন বিড়াল ছানার মতো লেপ্টে আছে। একজনের চোখে অশ্রুর ঘনঘটা। রুমটা এখন বলতে গেলে নীরব। তবে সেই নারীর ফোপানোর স্বর শ্রবণ হচ্ছে। আর অন্যজন রমণীকে শক্ত বাহু বন্ধনে আবদ্ধ করে রেখেছে। চোখ দুটিতে যেন আগ্নেয়গিরির লাভা দগদগ করে জ্বলছে। নারীটি এই বিষয়ে অনবগত। সে তো কেবল পুরনো অতীত মনে করে ভয়ে আর অস্থিরতায় আচ্ছন্ন হয়ে আছে। তার কোনো ধারণাই নেই তার মুখ থেকে শ্রবণ করা কিছু দুর্বিষহ ঘটনা শোনার পর এই পুরুষটার ভেতরে ঠিক কিভাবে দগ্ধ হয়েছে, ঠিক কতটা আক্রোশ জমা হয়েছে লৌহ মানবের মনে। মেয়েটা কথা বলা শেষ করেছে সেই কখন, কিন্তু এখনও কান্না করে চলেছে। বউয়ের কান্না আর ভালো লাগে না রুদ্ধর নিকট। নিজের আক্রোশ নিজের মাঝে দাপন করার চেষ্টা করলো। চোখ মুখের ভাব পরিবর্তন করে বউয়ের কপল বেয়ে পড়া অশ্রু নিজ হাতে মুছে দিল। হালকা ঝুঁকে ছোট্ট ছোট্ট চুমুতে ভরিয়ে তুলল মেয়েটার মুখমণ্ডল। আদর মাখা কণ্ঠে ডেকে উঠল, অদ্রিজা, আমার বেগম। নরম কণ্ঠে ডাক পেয়ে অদ্রিজা মুখটা সামান্য উঁচু করে তাকালো। টলটলে চোখে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, ঘৃণা হচ্ছে আমার উপর, তাই না? পরপুরুষের নজর পড়েছিল আমার উপর, তাদের অবাঞ্ছিত স্পর্শ পড়েছে আমার শরীরে। আপনার জিনিস। আর বলতে দিল না রুদ্ধ। একটা আঙ্গুল ঠেসে ধরল মেয়েটার ওষ্ঠে। কাতর চোখে কিছু পল তাকিয়ে রইল রুদ্ধ। মেয়েটাকে সে কিভাবে বুঝাবে? এই মেয়েটা তার জন্য ঠিক কি? মেয়েটা ধর্ষিতা জানার পরেও যখন ঘৃণা হয়নি, তখন সামান্য স্পর্শ লেগে থাকায় সে কি করে ঘৃণা করতে পারে? মেয়েটা কি এতটুকুও বুঝতে পারে না? বউয়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে গভীর টোনেই জবাব দিল, আমার চোখে তুমি শ্রেষ্ঠ সুন্দরী, আমার কাছে তুমি সবচেয়ে পবিত্র। ঠিক যেমন প্রতিটি মুসলিমের জন্য কাবাঘর পবিত্র, তুমি আমার হৃদয়ে অবস্থান করো আমার বেগম জান, আমার ব্লু রোজ। এমন জবাব পেয়ে খুশিতে আরেক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অদ্রিজার চোখ বেয়ে। স্বামী যে তাকে নতুন নামে সম্বোধন করল সেদিকেও তেমন ধ্যান দিল না। রুদ্ধ পুনরায় হাত বাড়িয়ে বউয়ের অশ্রু মুছে দিল। এবার অদ্রিজার কান্না কিছুটা ধিমি হয়ে এলো। বিড়াল ছানার ন্যায় আরো কিছুটা কুকড়ে স্বামীর বক্ষ মাঝে ঢুকে যেতে চাইল। রুদ্ধ বুঝে আরো শক্ত করে বউকে আগলে নিল। অদ্রিজা এতক্ষণে বুঝতে পারল স্বামীর ছুটে চলা হৃদ স্পন্দন যেন তীব্র ঝড়ের চেয়েও জোরে ছুটে চলেছে। অদ্রিজা অবাক নেত্রে স্বামীর মুখপানে তাকালো। রুদ্ধ চোখে চোখ রেখে কিছুটা অপরাধী স্বরে উচ্চারণ করল, আমি সরি পাখি। হঠাৎ সরি বলার কারণ স্পষ্ট নয় অদ্রিজার কাছে। চোখের তারায় স্পষ্ট প্রশ্ন ঝুলে পড়ল। রুদ্ধ নিজেই জবাব দিয়ে বলল, তখন তোমার সাথে এতটা রুড হওয়ার জন্য। পারলে নিজের স্বামীকে ক্ষমা করো। এবার কারণ স্পষ্ট হলো। সেই সাথে অদ্রিজার চোখ পুনরায় ভরে উঠল। মনে পড়ল লোকটা ঠিক কিভাবে রেগে গিয়েছিল কিছু মুহূর্ত পূর্বে। ভেবেই স্বামীর উন্মুক্ত বুকটা খামছে ধরল জোরে। কিছুটা ব্যথা পেলেও রুদ্ধ কোনো সারা শব্দ উচ্চারণ করল না। অদ্রিজা ফুপিয়ে আওড়ালো, আপনি এত কঠোর কেন রুদ্ধ? আপনার ওই রুদ্র মূর্তি দেখলে তো আমার ভয় হয়। আপনি জানেন না আমি এইসব। আর হব না, বিশ্বাস করো। এবার মতো ক্ষমা করো লক্ষ্মীটে। মেঘার তোমার কাছে আমি নদীর চেয়েও শান্ত হব, প্রমিস করছি। আঘাত তো দূর, তোমার গায়ে আমি ফুলের টোকাও লাগতে দেব না কখনো। অদ্রিজা কোনো জবাব দিল না। রুদ্ধ হতাশ হলো বউকে চুপ থাকতে দেখে। আর আশ্বাস না দিয়ে হঠাৎ কিছুটা কঠোর স্বরে উচ্চারণ করলো, তুমি তো একজনের মুখ দেখেছিলে, আমি জানি। তোমার মেমোরি অনেক শার্প। তার চেহারা নিশ্চয়ই মনে আছে, তার বর্ণনা দিতে পারবে? অদ্রিজা স্বামীর তীক্ষ্ণ কঠোর স্বরটাকে আমলে না নিয়ে অবুঝের মতো শুধালো, বিবরণ শুনে আপনি কি করবেন? নতুন করে এসব নিয়ে ঝামেলা চাই না আমি। রুদ্ধস্বরটা এবার যেন না চাইতেও গম্ভীর হয়ে উঠল।
আরও কিছুটা কঠোর কণ্ঠে বলে উঠল, তোমাকে নিয়ে এসব ভাবতে বলিনি, শুধু বলে সাহায্য করতে পারবে কিনা। আকস্মিক স্বামীর কঠোর স্বর শুনেই অদ্রিজা কেঁপে উঠল। এই তো লোকটা বলল সে শান্ত নদী হবে, আর এর মাঝে সব ভুলে গেল বুঝি। কিছুটা ভয় জড়িত চাহনি স্বামীর পানে নিক্ষেপ করে জবাব দিল, পারবো, কিন্তু এখন করতে বলবেন না প্লিজ। আপনি চাইলে প্রিয়তার কাছ থেকে সাহায্য নিতে পারেন। রুদ্ধর মনে কোন ভাবনা চলল তা কেবল সেই জানে। বউকে আর তাড়া দিল না এই বিষয়ে। তখনও বউয়ের চোখ থেকে অশ্রু ঝরতে দেখে হতাশ হলো। বউ এইভাবে চুপ করবে না বুঝতে পেরে কিছুটা নরম অথচ গম্ভীর স্বরে বলল, আমি কি তোমাকে কাঁদার পারমিশন দিয়েছি? তাহলে কাঁদছো কেন? চুপ হয় এখন। অদ্রিজা কান্না ভেজা চোখ উঁচিয়ে স্বামীর পানে তাকালো। কি আজব কথা, লোকটা তাকে কান্নার পারমিশন দিলে তবেই বুঝি সে কাঁদতে পারবে? এমন হয় নাকি? সে তো তার ভয়ঙ্কর অতীত মনে করে কান্না করছে, তার উপর লোকটা থেকে থেকে অন্য রূপ দেখেও তার কান্না পাচ্ছে। তবুও স্বামীর কথায় অদ্রিজা কান্না রোধ করার চেষ্টা করলো। স্বামীর কোল থেকে উঠে বসার চেষ্টা করে অভিমান জড়িত স্বরে বলল, আপনি যা জানতে চেয়েছিলেন তা বলেছি। তাহলে এবার অন্তত দেখতে দিন কতটা ক্ষত হয়েছে আপনার পিঠে। রুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা সেই এক জিনিস নিয়েই রাত থেকে পড়ে আছে। বউকে কোল থেকে উঠতে দিতেই চাইল না, বাধা প্রদান করলো। বাধা পড়ায় অদ্রিজা অভিমানী চোখে তাকালো স্বামীর পানে। এমন চাহনি দেখে বউকে ছেড়ে দিল রুদ্ধ। ঘুরে নিজের পিঠ দেখিয়ে বলল, নাও দেখো এবার কতটা ক্ষত হয়েছে। উন্মুক্ত পিঠে শুধু সাদা ব্যান্ডেজই চক্ষুগোচর হলো। এভাবে দেখে সে বুঝবে কি করে লোকটার কতটা ক্ষত হয়েছে? গোমরা মুখ বানিয়ে উচ্চারণ করলো, এভাবে কিভাবে বুঝবো? আপনার পিঠে তো ব্যান্ডেজ জড়ানো। তাহলে ব্যান্ডেজ করে দেখো। স্বামীর প্রতি উত্তর শুনে অদ্রিজার মুখ আরো গোমরা হয়ে উঠল। নাক টেনে জবাব দিল। থাকার দেখতে হবে না। রুদ্ধ ঠোঁট বাঁকালো, বিছানা থেকে নেমে দাঁড়ালো, এগিয়ে গেল কাভার্ডের দিকে। বউয়ের জন্য পোশাক এনে সম্মুখে মেলে ধরে বলল, এখন ড্রেস চেঞ্জ করে নাও, তারপর খেয়ে ঘুমাবা। রাতভর তো ঘুমোতে পারো নি। স্বামীর হাতে নিজের পোশাক দেখে যেন অদ্রিজার সম্মিত ফিরল যে সে এখনো স্বামীর টি শার্ট জড়িয়ে আছে। কথা শুনতেই স্মরণে এলো একটা মধুময় রাত্রি পার করেছে স্বামীর সাথে। স্মরণ হতেই ভয় অভিমান দূরে গিয়ে লজ্জারা ঘিরে ধরল। উঠে স্বামীর হাত থেকে পোশাক নিয়ে দৌড়ে গেল ওয়াশরুমের দিকে। বউয়ের লজ্জা দেখে কিঞ্চিত হেসে নিজেও পরনে একটা শার্ট জড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে নামলো। ডাইনিং রুম পেরিয়ে কিচেনে আসতেই দেখা পেল নিজের মায়ের। মহিলা দুজন সার্ভেন্টকে সাথে নিয়ে রান্নায় ব্যস্ত। কাজের মহিলা দুজন রুদ্ধকে দেখে সালাম জানিয়ে মাথা নিচু করে নিল। নূর বেগম ছেলেকে দেখতে পেয়ে আলতো হেসে শুধালেন, তৈরি হোসনি যে, পার্টি অফিসে যাবি না? রুদ্ধ এগিয়ে গিয়ে অন্য একটা চুলায় পানি গরম হতে দিয়ে মায়ের প্রশ্নের জবাব দিল। যাবো পরে, আগে তোমার বৌমার খাবার ব্যবস্থা করে। ছেলে যে বৌমার জন্য কিছু তৈরি করতে এসেছে তা বুঝতে পেরে হাসি প্রসারিত করে বললেন, আমাকে বলতি, আমি তৈরি করে দিতাম। রোজ তো তুমিই দাও, তাই ভাবলাম আজ আমিই কিছু করি।